কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে টপিকটাতে ছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট কি এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই, যেটা আমরা চ্যাপ্টার 10 থেকে স্টার্ট করেছি, আমাদের যে রেফারেন্স বইটা আছে সেটা। আজকে আমাদের যেটা হবে, আমি যাচ্ছি বইটাকে শেয়ার করি। তো আমরা এখান থেকে স্টার্ট করছিলাম। কালকে তো আমাদের ইন পার্সন ক্লাস আছে, আর আমাদের সিটিটা কবে বলেছে সিয়ার? ম্যাম 3 তারিখ। ম্যাম 3 তারিখ। 3 তারিখ সিটি বলেছে, তার মানে কিন্তু নেক্সট উইকে আমাদের সিটি। কালকে হচ্ছে কি সিটির আগে দেখা যাবে যে না, কালকে না, একটা ক্লাস পাবো আমরা। তো সিটির আগে দেখা যাবে যে আমাদের কিন্তু কালকে সেকেন্ড লাস্ট ক্লাস। যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ক্লাসে যেতে চেষ্টা করে সলভ করে নিই, কিন্তু চ্যাপ্টারটা বোঝাচ্ছি। এটার পিডিএফটা আবার এমন যে আপনার হচ্ছে কি চ্যাপ্টার গুলো ওপেন হয় না। তো আমরা হচ্ছে কি পার্কিনের বইয়ের চ্যাপ্টার 10টা পড়ছিলাম। ইটস অল অ্যাবাউট দ্য ওভারঅল ইকোনমি। যদি ম্যাক্রো ইকোনমিক্স আমরা জানি যে ওভারঅল ইকোনমি নিয়ে কথা বলে, তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই এই টার্মটা দিয়ে স্টার্ট করেছিলাম। এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই বুঝে যে টোটাল সাপ্লাই অফ অ্যান ইকোনমি এন্ড টোটাল ডিমান্ড অফ অ্যান ইকোনমি। দেন আমরা যেটা ছিল যে আমরা অলরেডি এগ্রিগেট সাপ্লাই স্টার্ট করেছি, এন্ড ফ্রম দেয়ার উই স্টাডিড অ্যাবাউট what is aggregate supply. Then we know that there is two types of aggregate supply. I mean, AS, one is long run aggregate supply, another one is short run aggregate supply. এবং আমরা দেখেছিলাম যে when we display each in a figure, so in that cases short run aggregate supply is a upward sloping curve, but long run aggregate supply is a vertical line. অর্থাৎ আমাদের যেটা হবে যে আমরা যেহেতু এখন এই ছবিগুলোর মিনিং গুলো বুঝি, তো সেই ক্ষেত্রে আপওয়ার্ড স্লোপিং কার্ভ বলতে বোঝায় যে এখানে যে কার্ভটা দেখাবে সেটার হচ্ছে গিয়ে ইট উইল হ্যাভ এ পজিটিভ রিলেশনশিপ উইথ দ্য ভেরিয়েবল ইন ওয়াই এক্সিস। সো এখানে ওয়াই এক্সিস আমরা দেখতে পাচ্ছি প্রাইস লেভেল আছে। তো দেখা যাবে যে এই ক্ষেত্রে শর্ট রান এগ্রিগেট সাপ্লাইয়ের কিন্তু প্রাইস লেভেলের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ থাকবে, এরকম। অর্থাৎ দাম বাড়লে আমার সাপ্লাই বাড়বে শর্ট রানে, আবার দাম কমলে সাপ্লাই কমবে শর্ট রানে, এরকম ছিল। আর লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ছিল হচ্ছে ইটস এ ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন বলতে বোঝায় যে সেক্ষেত্রে এর কিন্তু ওয়াই এক্সিস এর সাথে কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিনস ইট উইল বি এ কনস্ট্যান্ট থিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রাইস লেভেল আমার লাইক 90 থেকে শুরু করে, যেহেতু প্রাইস লেভেলটা এখানে জিডিপি ডিফ্লেটর অ্যাডজাস্ট করে নিয়ে এসেছে, বুঝতে পারছি যে ওভারঅল প্রাইস লেভেল এখানে কথা বলছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেলটা, আচ্ছা, ওয়ান মিনিট। সুমি বলেন না, আমার কি রেকর্ডেড ভার্সন অন হয়েছে? রেকর্ডিং অন করেছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু দেখা যায় না আমার স্ক্রিন থেকে। তো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ LAS, এটা আমরা দেখতে পাচ্ছিলাম যেটা একটা ভার্টিক্যাল লাইন, হুইচ মিনস ইট হ্যাজ নো, মানে ইট উইল নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জেস অফ প্রাইস লেভেল। সো দ্যাট আমি দেখতে পাচ্ছিলাম যে when the price level, that means with the adjustment of GDP deflator, it was 90, অর্থাৎ নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি রেশিওটা 90, অর্থাৎ নমিনাল জিডিপি থেকে রিয়েল জিডিপিটা ছোট, হুইচ মিনস সেখানে কিন্তু ডিফ্লেশন আছে, মানে প্রাইস লেভেল কমে নাই মানে বাড়ে নাই, কিন্তু সেটা কমে গিয়েছে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন, অর্থাৎ এটার সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। আবার যখন 140 যখন জিডিপি ডিফ্লেটার ওপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, ওয়ার দ্য প্রাইস লেভেল ওয়াজ রিয়েলি হাই, 140, এটা কিন্তু বেশ হাই একটা প্রাইস লেভেল, এখানে ইনফ্লেশন অলমোস্ট 40%-এর মতো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগেইন আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ওয়াজ $13 ট্রিলিয়ন। অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হয়নি, এই ঘটনাটা ঘটেছে। তো এটা আর এই ব্যাপারগুলোতে আমাদের কনসার্ন থাকতে হবে যে এখন এখান থেকে আমাদের প্রথম একটা বেসিক প্রশ্নই ছিল যে আমি মনে ক্লাসে কোশ্চেনটা দিয়েছিলাম যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ and long run aggregate supply curve. So these are the difference. আপনাকে প্রাইস লেভেল এখানে কনস্ট্যান্ট থাকে, শর্ট রানের ক্ষেত্রে সেটা হয় না। তারপরে হচ্ছে গিয়ে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, একটা ভার্টিক্যাল লাইন। তারপর আমরা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের ডেফিনেশনে দেখেছিলাম ইট উইল মেইনটেইন দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল, but short run aggregate supply curve, it doesn't care about the full employment level or price of the others product or the societal resources. So you have to careful about this. So these are the difference between them. তো এখান থেকে আমরা এটা স্টাডি করব। নেক্সট,
which is very 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 important question. আমি যেহেতু এতবার বলছি তারপরে বুঝতেই পারছেন এক্সামে আসবে। দ্যাট ইজ এখানে কোশ্চেনটা একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে বই, আমি এখানে যাচ্ছি রিভিউ কোশ্চেন দেওয়া আছে। তিনি কিন্তু বলে যে এই যে এইটুকু করেও দিতে পারি অথবা একদম ডিরেক্টলি দিতে পারি যে why the long run aggregate supply curve or short run aggregate supply curve will shift, এইটা এরকম টাইপের রিভিউ কুইজের যে 4th নাম্বার কোশ্চেনটা দেখছি। তো এরপরে যে টপিকটা আমরা স্টাডি করেছিলাম ইট ওয়াজ অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই। অর্থাৎ এগ্রিগেট সাপ্লাইটা কোনো কারণে চেঞ্জ হতে পারে। তো চেঞ্জটা কেন হবে সেই রিজন গুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে ফেলেছি, আমি আরেকবার রিক্যাপ করছি। অনেকে হয়তো ছিলেন না বা রেকর্ডেড ভার্সন ক্লাসে চলে আসবে এই কারণে। সো দেয়ার ওয়াজ টু কি রিজন, দুইটা ছিল কি রিজন, আমি এটা একটু হাইলাইট করে ফেলবো। তো দুইটা কি রিজন ছিল, একটা হচ্ছে গিয়ে যে বলেছে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, এটা হচ্ছে গিয়ে আপনার একটা রিজন ছিল। আর একটা ছিল হচ্ছে গিয়ে কি রিজনের মধ্যে, সেটা হলো যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। দেখবেন যে যখন আপনারা পিডিএফটা পড়বেন এখানে দেখবেন যে এই পটেনশিয়াল রিজন গুলো কিন্তু বলা আছে, এই দুটো হচ্ছে পটেনশিয়াল রিজন। অর্থাৎ এই দুটো রিজনের জন্য আমার লং রান বলি শর্ট রান বলি আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভে একটা পরিবর্তন দেখতে পাবো। দেন আন্ডার দ্য চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি, এই পটেনশিয়াল জিডিপিটা কি? পটেনশিয়াল জিডিপি মিনস অ্যাকচুয়ালি আপনি যদি কিছু নাও বুঝেন তাহলে বুঝবেন যে দ্য নমিনাল জিডিপি, অর্থাৎ মোটামুটি মার্কেট প্রাইস আমরা যেটাকে বলি সেই প্রাইসে দ্য জিডিপি উই গেট, দ্যাটস কল আওয়ার পটেনশিয়াল জিডিপি। তো পটেনশিয়াল জিডিপি আবার যখন আমি চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি নিয়ে কথা বলছি, তো ইন দ্যাট কেসেস ইট ডিপেন্ডস অন থ্রি ফ্যাক্টর, তিনটা রিজন থাকবে যে রিজনের উপর আমার পটেনশিয়াল জিডিপিটা নির্ভর করে। নাম্বার ওয়ান ইজ in increase in the full employment quantity of labor, আমি প্রত্যেকটা আবারও বলবো। নাম্বার টু ইজ দ্য increase in the quantity of capital, and number three is an advance in the technology. সো এখানে যেটা বলছে যে এই পটেনশিয়াল জিডিপি চেঞ্জেসটাও আবার আমার তিনটে রিজনের উপরে ডিপেন্ড করবে। একটা হচ্ছে গিয়ে ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি নিয়ে বলছে, তারপরে বলছে হচ্ছে ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এন্ড লাস্ট বলছে ইন অ্যাডভান্স ইন টেকনোলজি। যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা একটা পেপসি প্ল্যান্ট নিয়ে ওরা হচ্ছে কি এক্সাম্পল দিয়েছে, আমরা ওটাতেই যাবো। তো বলছে যে যদি আমি কোনো কারণে উই এমপ্লয়, আচ্ছা, অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি বলতে বুঝেছি ইফ উই increase the level of employment, that means if we employ more workers, so in that cases whatever it is in long run short run the supply will increase, মানে আমার এগ্রিগেট সাপ্লাইটা বাড়বে। যেমন আমি ছবিটাতেও দেখতে পাচ্ছি এ চেঞ্জ ইন পটেনশিয়াল জিডিপি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লং রানও আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভটা লেফট সাইডে হচ্ছে কি মুভ করে গিয়েছে, দ্যাট সরি মাই মিস্টেক, রাইট সাইডে মুভ করে গিয়েছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ ইনক্রিজ ইন এগ্রিগেট সাপ্লাই। আবার শর্ট রানেও যে আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভটা দেখতে পাচ্ছি এস নট থেকে এস ওয়ানে চলে গিয়েছে, সো দ্যাট মিনস দেয়ার ইজ অলসো ইনক্রিজ ইন এগ্রিগেট সাপ্লাই। তো আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনি ইনক্রিজটা নিয়ে বলছেন, ওয়াই নট ডিক্রিজ? বেসিকলি যেটা হয় যে মানে আমার তো রিজনের নামটাই বলে দিয়েছে চেঞ্জেস ইন দা পটেনশিয়াল জিডিপি। জিডিপি ইউজুয়ালি আমাদের বড় হয়, ছোট হয় না? আমরা সাধারণত ইনক্রিজ ফ্যাক্টরটা নিয়েই কথা বলি, যেহেতু জিডিপিটাকে আমরা বেটারমেন্টের দিকে নিতে চাই, এখানে ইনক্রিজটা নিয়ে কথা বলেছে। বাট আপনার যদি মনে হয় যে না ম্যাডাম যদি ডিক্রিজ হয়, হতেই পারে একটা ইকোনমিতে, তখন মনে রাখতে হবে যে সেক্ষেত্রে কিন্তু আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভের বা লং রান বলেন শর্ট রান বলেন সেখানে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাবো। যেমন আমি ডিক্রিজটাও দেখাচ্ছি, যেমন শর্ট রানের জন্য যদি আমি ডিক্রিজটা দেখাতাম, আমি দেখেন আবার লেফট সাইডে একটা প্যারালালি লাইন ড্র করলাম। সো দেখা যাবে যে যদি কোনো কারণে পটেনশিয়াল জিডিপি হয়, তো এখন দেখতেই পাচ্ছেন এখানে এখন আমার 13 ট্রিলিয়ন ছিল, ইনক্রিজ করার কারণে 13 থেকে 14 ট্রিলিয়ন হয়ে গেল। কিন্তু দেখা গেল যে আমার যদি এই 110 প্রাইস লেভেল হয় এবং সেই প্রাইস লেভেলে যদি শর্ট রান এগ্রিগেট সাপ্লাইটা মুভ করে যায় লেফট সাইডে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু বেশ অনেকখানি আমার শর্ট রানে এগ্রিগেট সাপ্লাইটা ফল করে গেল, এরকম হতে পারে। আবার ঠিক একইভাবে লং রানেও যদি আমার মনে হয় যে আমি যেখানে প্রাইস পেলাম সেটা 12 ট্রিলিয়ন থেকেও কমে গেল, এখন আমার যদি মনে হয় যে আমি এটা লং রানে দেখতে চাই, তো একই জিনিস লং রানে যদি আমি লেফট সাইডে একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল একটা লাইন ড্র করি,
তো আমি দেখতে পাচ্ছি এটা ধরেন $12.5 ট্রিলিয়ন, সো 110 প্রাইস কিন্তু 12.5 ট্রিলিয়ন আমি একটা লং রান এগ্রিগেট সাপ্লাই দেখছি। সো পটেনশিয়াল জিডিপির কারণে ডিক্রিজও হতে পারে, ইনক্রিজও হতে পারে, বাট উই অলওয়েজ টক অ্যাবাউট দ্য পজিটিভ সাইড, যেহেতু জিডিপিটা আমাদের অলওয়েজ ইকোনমিতে, যেহেতু আমরা ওভারঅল ইকোনমি নিয়ে কথা বলছি, সে অ্যাকচুয়ালি আওয়ার টার্গেট ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল। আচ্ছা, হ্যান্ড রেজ করেছিলেন কেউ একজন, আমি বুঝিনি, কারোর কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত, মানে বুঝেন না এমন কিছু আছে? তো তারপরে যেটা ছিল যে আমরা দেন রিজন গুলোতে চলে গেলাম। তো চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি, দ্য ফার্স্ট রিজন ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবার। লেবার কোয়ান্টিটি মিনস হচ্ছে দ্য নাম্বার অফ লেবার উইল চেঞ্জ, দ্যাট মিনস আমি বেশি বেশি লেবার এখানে এমপ্লয় করবো। তো যদি বলে যে অ্যান ইনক্রিজ ইন দ্য ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবার, তার মানে আমি লেবার নতুন করে বেশি এমপ্লয় করছি। তো এখানে একটা পেপসি প্ল্যান্ট নিয়ে এক্সাম্পল দিয়েছে, খুব ইজি এক্সাম্পল, বলেছে যে পেপসি বোটলিং প্ল্যান্ট, অর্থাৎ যেখানে পেপসি বোতল গুলো মেক হয়, যে গ্লাস বোতল গুলো যেগুলো, হ্যাঁ। সো বলছে যে এই বোতলস গুলো যদি মেক হয়, ইন দ্যাট কেসেস আমার 100 ওয়ার্কার একটা সময় ছিল, তাহলে 100 ওয়ার্কারের জায়গায় আমি নতুন করে আরো আমি প্ল্যান্টে আরো 10 জন নতুন ওয়ার্কার এমপ্লয় করলাম। এটা স্টোরি, এই কেস স্টাডিতে এখানে দেওয়া আছে। সো হোয়াট হ্যাপেন ইন দ্যাট কেসেস, যদি আমরা চিন্তা করে নিই যে here the salary will be same, like সব লেবারদেরকে আমি সেম স্যালারি প্রোভাইড করছি, তো when the number of labor will increase, it means they will produce more goods and services। ধরলাম যে আমরা প্রত্যেকটা ওয়ার্কার একটা করে পেপসি বোতল মেক করছে 1 ঘন্টা, so that 100 workers will produce 100 bottle of Pepsi per hour। তো তাহলে 10 জন অতিরিক্ত লেবার নিলাম means হচ্ছে the number of labor now become 110, so 110 labor will produce, that means per labor 1 bottle of Pepsi, so 110 labor will produce 110 bottle of Pepsi per hour, which means এই যে 10টা অতিরিক্ত লেবার নিলাম, এটার কারণে আমার পার আওয়ারে প্রোডাকশন বাড়ছে, মানে পার আওয়ারে সাপ্লাই বেড়ে যাচ্ছে। তো এটাকে শর্টকাটে বলেছে, এটা যেমন ক্লাসে লিখেছিলাম আমি, অ্যাজ পার আই রিমেম্বার, যে when there is increase in the quantity of labor, it means the labor supply will increase. Labor supply will increase means the labor will produce more goods and services. So when the labor will produce more goods and services, so that in business cycle যদি আমি consider করি, in that cases in overall economy, whatever it is in short run or long run, there will be more goods and services. So the long run aggregate supply curve, also in short run aggregate supply curve, it will move to the right one, that there is increase in the aggregate supply. Then the second reason was an increase in the quantity of capital. Again, quantity of capital means হচ্ছে আমরা এখন নতুন করে ক্যাপিটাল নিব, বেশি বেশি ক্যাপিটাল নিব। এখন সেটা হতে পারে আপনার হচ্ছে গিয়ে আমি এক্ষেত্রে ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি, কেউ কি কারো মনে আছে ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি, কারোর মনে আছে? সেদিকে আমি একটা র্যান্ডম প্রশ্ন করবো, সবাই ঘুমায় গেছেন, আজকে তো ঘুমায় থাকা যাবে না। নাফিজ আছে ক্লাসে? ইন যে পার্সন টাকা ক্লাস? খরচ করে ওইটাকে ক্যাপিটাল বলে না? হ্যাঁ, টাকা খরচ করে ক্যাপিটাল বলে, আরো অনেক কিছু আছে ক্যাপিটাল। এই নাফিজ আছে ক্লাসে? Yes, ma'am. ক্যাপিটালের কোন আইডিয়া আছে? ক্যাপিটাল কি, আইডিয়া নাই না? ম্যাম, সম্পদ উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, সম্পদ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার, আচ্ছা বাংলা বলেছেন, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটাল হচ্ছে গিয়ে, ইয়েস, যা তিনটা অ্যান্সার যেটা দিয়েছেন তিনটা মোটামুটি কারেক্ট। সেটা হচ্ছে যে আমি যে কোনো রিসোর্স যেটা প্রোডাকশনের জন্য ইউজ করবো সেটাই আসলে ক্যাপিটাল। সো আমার টাকা আছে, টাকাও আমার একটা রিসোর্স, আমি এটা প্রোডাকশনের জন্য ইউজ করলাম, এটা আমার ক্যাপিটাল হবে। আমি যদি হচ্ছে গিয়ে আপনার এটা কি কি বলে, যে আমি নতুন করে মেশিনারিজ আইটেম ইউজ করছি, মেশিনারিজ আইটেমও আমার এখানে ক্যাপিটাল হিসেবে মানে ইউজ হবে। ইভেন আপনার যদি আপনি এটাকে কি বলে, যে আপনার যদি মেশিনারিজ আইটেম, আমি আমি টাকা পয়সার কথা বললাম, এর বাহিরেও আপনার যে স্কিল আছে, অনেক ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্কিল থাকে, লাইক হয়তো একটা গ্রাফিক্স স্কিল আছে, যে আপনি গ্রাফিক্স এর কাজ করতে পারেন, আপনি হয়তো সুন্দর করে কথা বলতে পারেন, একটা প্রেজেন্টেশন স্কিল আছে। তো
তারপর এটা এমন হতে পারে যে আপনি হচ্ছে গিয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। ইভেন এখন এটাও একটা খুব বড় ধরনের স্কিল হিসেবে কাউন্ট করা হয়। তো যে কোনো স্কিল যেটা আছে এটাকেও আমি কিন্তু ক্যাপিটাল বলবো। কোনো কারণে বলছি যে একটা একটা ভেঞ্চারে, একটা বিজনেসে যদি ক্যাপিটালটা আমরা বাড়িয়ে দিই, কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, দ্যাট মিনস আমি ক্যাপিটালের পরিমাণটা বাড়াই দিই, তাহলেও সাপ্লাই করবো। শর্টকাটে এটাই বলেছে। যেমন এখানে বলেছে যে, এখানে এক্সাম্পল হিসেবে বলেছে যে পেপসি বোতলিং যে প্ল্যান্ট, সেটার কথাই দিয়েই বলেছে যে ওদের হচ্ছে গিয়ে প্রোডাকশন লাইনে যা ছিল সেটা দিয়ে তারা ইউএসএ তে সাপ্লাই করছিল। তাই তাদের মনে হলো যে তারা চায়না এবং রাশিয়াতে আপনার আপনার হচ্ছে গিয়ে প্রোডাকশন বাড়াতে চাচ্ছে। এটার কারণে তারা যেটা করলো সেটা হচ্ছে গিয়ে যে আপনার হিউম্যান ক্যাপিটাল এবং ফিজিক্যাল ক্যাপিটাল যেটা, সেটা বোথ তারা হচ্ছে গিয়ে পরিমাণ বাড়িয়ে দেবে। হিউম্যান ক্যাপিটালটা কিভাবে বাড়ালো? তারা কি করলো, তারা কিছু হচ্ছে গিয়ে নতুন লেবার ফোর্স, মানে নতুন ওয়ার্কার তারা হচ্ছে এমপ্লয় করলো, হু আর ডুইং দেয়ার এমবিএ মেজর ইন ইকোনমিক্স। ইকোনমিক্স মেজর নিয়ে তারা এমবিএ কমপ্লিট করেছে, সো দ্যাট ইকোনমি নিয়ে তাদের ডিটেল আইডিয়া আছে। এবং দে হ্যাভ 10 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 10 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। সো দিজ আর ক্যাপিটাল। সো খুব ক্যাপিটালও ইনভেস্টমেন্ট করলো। এবং যেটা বললো যে নতুন করে আর একটা মেশিনও ইমপ্ল্যান্ট করলো, বড় আর একটা মেশিন ইমপ্ল্যান্ট করলো, যেটা থেকে আপনার হচ্ছে গিয়ে মানে পেপসির যে বোতল যেটা আছে সেটা মেক হবে। এখন আসেন, যে পার্সন স্কিল ওয়ার্কার, সে কি হচ্ছে, সে যত স্কিলড হবে তার কিন্তু মানে সে তত দ্রুত কাজ করতে পারবে, এরকম আমরা এইভাবেই ধরে নিই। তো আপনি যে কোনো কাজ দেখেন যে আপনি যখন অ্যামেচার লেভেলে ছিলেন আপনার করতে কিন্তু অনেক সময় লাগতো, বাট আপনি যখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন তখন, মানে আপনি অনেকদিন একই কাজ যখন করতে পারবেন, আপনাকে কিন্তু আপনি সেটাতে দেখা যাবে যে আপনার যেটা হচ্ছে যে আপনার এফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে। যেমন আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিই, এটা আমি খুব ফিল করি। আমি যখন when I started teaching, এমন না যে আমি খুব শাই ফিল করতাম, বাট আমার কাছে মনে হতো দ্য ওয়ে আই ডেলিভার দ্য লেকচার, এখন ফার অনেক ডিফারেন্স আছে। এখন লেকচার অনেক ম্যাচিউর হয়েছে, বা কন্টেন্ট আরো আপডেটেড কন্টেন্ট ইউজ করতে পারি। এগুলো ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড ম্যাচুরিটি। সো এটাকে আমি বলি দিস ইজ মাই হিউম্যান ক্যাপিটাল। সো এই যে স্কিলটা ডেভেলপ হয়েছে এখন, আগে হচ্ছে যেটা হতো যে কোনো কনফারেন্সে বলেন বা একটা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার আগে একটু চিন্তা করবো, তো এখন আমাকে ইনস্ট্যান্ট বললে আমি কথা বলতে পারবো, এরকম হয়। এবং কাজ যখন করি, কাজ করতে যে দেখা যায় যে সেটাতে কিন্তু আমাকে চিন্তা করতে হয় না যে নেক্সট আমি এই যে এটাতে হয়েছে, এটাতে কি হয়েছে, আমার এফিসিয়েন্সি বেড়েছে, ক্লাসের লেকচার ডেলিভারি ভালো হয়েছে, সো দ্যাট আমার স্টুডেন্টদের আরো বেটার আমি কোনো একটা সার্ভিস দিতে পারছি। সো হিউম্যান ক্যাপিটালও যদি ইনভেস্ট করে একটা বিজনেস, এটার মিনিংটা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সার্ভিসটা বাড়ে। আবার হচ্ছে গিয়ে আপনার শর্ট রানে, যদি আমি শর্ট রান লং রান দুটো দিয়েই যদি বলি, সেক্ষেত্রে আমি যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি, সেটা হিউম্যান আপনার হচ্ছে গিয়ে ক্যাপিটাল হোক, বা আপনার হচ্ছে গিয়ে এটাকে কি বলে যে আমি জাস্ট মেশিনারিজ আইটেম বা র ম্যাটেরিয়ালস, হ্যাঁ, যেগুলোকে আমরা বেসিক একদম ম্যাটেরিয়ালিস্টিক ক্যাপিটাল বুঝি, সেটাতেও যদি আমি ইনভেস্ট করি, তাতেও যেটা হবে যে আমি যে বললাম পেপসি প্ল্যান্টের জায়গায় যে আমি একটা মেশিনের জায়গায় এখন একটা মেশিনের জায়গায় হচ্ছে কি আমি 10টা মেশিন হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করলাম, তাহলে একটা মেশিন থেকে আমি যতটুকু প্রোডাকশন পাবো 10টা মেশিন থেকে কিন্তু আমি প্রোডাকশন আরো বেশি পাবো। তো এই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে যেটা হয় যে আপনার হচ্ছে প্রোডাকশনটা কিন্তু আমার বাড়বে, তার মানে আমার কিন্তু সাপ্লাই বাড়বে। তো সেটা লং রান বলে আর শর্ট রান বলে দুটাতেই আমার সাপ্লাইটা বাড়বে। আচ্ছা, লাস্ট পয়েন্টটা ছিল ইট ওয়াজ অ্যাডভান্স টেকনোলজি। অ্যাডভান্স টেকনোলজি মিনস হচ্ছে যে এই টেকনোলজিটা আপনার প্রোডাকশন বাড়াতে হেল্প করে, হ্যাঁ, পজিটিভ টেকনোলজি বলা অনেক ক্ষেত্রে। তো অবশ্যই আমি বলি, নামই বলে দিচ্ছি। সো ইফ দেয়ার ইজ অ্যাডভান্স টেকনোলজি, that means it will reduce the production time, maybe the cost of the production, so that the supply will increase, both in long run and short run. এবার আসি আমাদের নেক্সট যে পয়েন্টটা ছিল, যেটা হচ্ছে কি চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। এই ক্ষেত্রে আমার এটাতে লং রানে এটার কোনো ইম্প্যাক্ট নেই, এটা লাস্ট ক্লাসে বারবার বলছিলাম। কারো মনে আছে যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেটে কেন লং রানে কোনো ইম্প্যাক্ট নাই? কারো কি মনে আছে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেটে লং রানে কোনো ইম্প্যাক্ট নেই? আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে, মানে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শর্ট রানটা লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গিয়েছে।
কারোর মনে নাই? আচ্ছা, লং রান এগ্রিগেট সাপ্লাই ডেফিনেশনটা খেয়াল করেন তো। ওখানে দেখেন লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভে আমরা ডেফিনিশন কি দিয়েছিলাম, এরকম ছিল না যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ shows the relationship between price level and aggregate supply maintaining the full employment level। মনে আছে? আমরা কিন্তু লং রানে এমপ্লয়মেন্টে কোনো চেঞ্জেস আনি না, ফুল এমপ্লয়মেন্ট লেভেলটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেটে বেসিকলি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে আমি এমপ্লয়মেন্ট লেভেলে পরিবর্তন আনছি, হ্যাঁ মানে আমি আমার ওয়েজ রেটের পরিবর্তন আনছি, সেই ক্ষেত্রে আসলে আমার শর্ট রান বা লং রান যেটাই বলেন না কেন সেখানে একটা পরিবর্তন আসার কথা এখানে ওরা বলছে। এখন দেখেন, লং রানে তো আমি কোনো ওয়েজ রেটই চেঞ্জ করতে পারবো না। মানে লং রানে তো আমি লেবার সাপ্লাই চেঞ্জ করতে পারবো না। যে ধরেন সাপোজ একটা মার্কেটে আমার হচ্ছে 100 লেবার আছে অ্যান্ড আই এম অপারেটিং ইন লং রান, তো লং রানে তো হচ্ছে গিয়ে আমি আমার ফুল এমপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারবো, আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, সেখানে যদি ফ্রিঞ্জ আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় সেখানে কিছু বলার নেই, কিন্তু আদারওয়াইজ আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো না। তাহলে এখন স্যালারি অনেক বাড়াই দিলেও আমার যা লেবার ছিল, অনেক কমাই দিলেও আমার তাই লেবারই থাকবে, এরকম একটা সিচুয়েশন হয়। তো যেহেতু একটা মার্কেটে আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেল মেনটেন করতে হয়, and whatever happens we cannot change the labor supply, so in long run aggregate supply curve এটা সবসময় ভার্টিক্যালি থাকে, অর্থাৎ চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেটে, সহজ ভাষায় যেহেতু আমি এখানে লেবারটা ফিক্সড, আমি এখানে মানি ওয়েজ রেটে চেঞ্জ হলে আমি আমার লেবারদের ছাঁটাইও করতে পারবো না, আবার নতুন করে লেবার এমপ্লয়ও দিতে পারবো না, বিষয়টা এরকম থাকবে। সো লং রান এগ্রিগেট সাপ্লাই ক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ, বাট শর্ট রানে আছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে হিয়ার দ্য প্রাইস লেভেল ইনক্রিজ, সরি মানি ওয়েজ রেট ইনক্রিজ। সো যদি স্যালারি বেড়ে যায়, লেবারদের স্যালারি বাড়ে, এটাতে কি হবে? লেবারদের স্যালারি বাড়লে প্রোডাক্টটা তৈরি করার খরচ বেড়ে যায় না, অর্থাৎ আমার সাপ্লাইটা কিন্তু কস্ট অফ দ্য প্রোডাকশন যেটা আমি বলছিলাম দ্যাট উইল ইনক্রিজ। So when the cost of the production will increase, it means the supply, they need more money to produce their goods and services, so that they will adjust it with the price level. So price level এর সাথে যদি অ্যাডজাস্ট করে আমার প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং অ্যাজ এ কনজিউমার আপনি একটা প্রোডাক্টের যদি দাম বেশি, ওয়েট এ মিনিট, অ্যাজ এ প্রডিউসার আপনি যদি দেখেন যে একটা প্রোডাক্টের দাম বেশি, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি কি করবেন, আপনি কম কিনবেন। তাহলে সাপ্লায়াররা কি চিন্তা করবে যে আমার প্রোডাক্ট যদি আমি বেশি দামে সেল করি, তাহলে তো আসলে মানুষজন আমার প্রোডাক্ট মানে প্রোডাক্ট কম কিনবে, তো তখন আমি কি করবো যে আমি তো দাম কমায় দেওয়ার চেষ্টা করবো। সরি মাই মিস্টেক, সাপ্লাই কমায় দেওয়ার চেষ্টা, যেহেতু আমার প্রোডাক্ট সেল হবে না। তো মেইনলি যেটা হয় মানি ওয়েজ রেট বাড়লে আমার ওয়ার্কারদের স্যালারি বাড়ে, ওয়ার্কারদের স্যালারি বাড়লে আমার প্রোডাক্ট তৈরি করা খরচ বাড়ে, প্রোডাক্ট তৈরি করার খরচ বাড়লে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার হচ্ছে গিয়ে সাপ্লাইটাতে অ্যাডজাস্ট করতে হয়। সাপ্লাইটাতে যখন আমি অ্যাডজাস্ট করতে যাচ্ছি তখন আমার সাপ্লাইটা কমে যায়, বাড়ে না। সাপ্লাইটা আমার হচ্ছে গিয়ে আমি যেহেতু প্রাইস লেভেলটা অ্যাডজাস্ট করতে দিই, আমি জানি যে মানুষজন আমার প্রোডাক্ট কম করবে, তখন আমি সাপ্লাইটা অ্যাডজাস্ট করি এবং আমার প্রাইস লেভেলটা কমাই। এটাই বলতে চাচ্ছিলাম। সো দ্যাট আমার কি হয়, আমার সাপ্লাইটা কমে আসে। এইটাই আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রানে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভটা এস নট থেকে এস টু তে মুভ করলো ফর দ্য চেঞ্জেস ইন ওয়েজ রেট। এখানেই হচ্ছে টুইস্ট, আমি প্রশ্ন করার সময় দেখবেন যে আমি হয়তো বলবো কোশ্চেনটা যে ইফ প্রাইস লেভেল না, আমি হয়তো বললাম যে ইফ মানি ওয়েজ রেট চেঞ্জেস অ্যান্ড there is increase in the quantity of capital, এই দুইটা পয়েন্ট স্পেসিফিকলি বললাম, হোয়াট হ্যাপেন ইন দা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ and শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এই কোশ্চেনটি কিন্তু এখানেও করেছে। ইফ দ্য প্রাইস লেভেল and মানি ওয়েজ রেট রাইজ মিনস হচ্ছে বাড়া by the same percentage, মানে একই ওয়েতে বাড়লো, হোয়াট হ্যাপেন ইন দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সাপ্লাই। আচ্ছা, এখানে বলছে along which aggregate supply curve that the econ does the economy move।
মানে অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই কার্ভে কোনটা চেঞ্জ হবে। এখন এখানে কিন্তু বলে দিল না লং রান না শর্ট, সো দ্যাট আপনার প্রাইস লেভেল চেঞ্জেস হচ্ছে, মানি ওয়েজ রেট চেঞ্জেস হচ্ছে, এবং সেটা বলেছে যে ইনক্রিজ করছে। আপনাকে বলতে হবে যে শর্ট রানেও কি হচ্ছে লং রানে। এখন আপনি বলতে পারেন মানি ওয়েজ রেট চেঞ্জ হলে লং রানে কোনো চেঞ্জ নাই, আপনি এই ছবিটা দিবেন, দিয়ে বলবেন লং রানে চেঞ্জ নেই, কিন্তু শর্ট রানে কিন্তু ইনক্রিজ করলেই আমার আপনার শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার ফল করবে। এবার ধরেন থার্ড পয়েন্টে যেটা বললো যে ইফ দ্য পটেনশিয়াল জিডিপি ইনক্রিজ হোয়াট হ্যাপেন টু দ্য এগ্রিগেট সাপ্লাই। সুন্দর কোশ্চেন, এগ্রিগেট সাপ্লাই কি হবে পটেনশিয়াল জিডিপি চেঞ্জ, প্রথম রিজনটা। দেন বললো ডাজ দ্য লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট অর ইটস ইন দ্য মুভ অ্যালং উইথ দ্য লং রান এগ্রিগেট, মানে এত ডিটেল আসলে কোশ্চেন তো আমরা করি না, হয়তো জাস্ট এক লাইনে এমনি প্রশ্ন, ইফ পটেনশিয়াল জিডিপি ইনক্রিজ হোয়াট হ্যাপেন টু দ্য এগ্রিগেট সাপ্লাই। তো তখন আপনাকে কিন্তু বলতে হবে হোয়াট হ্যাপেন টু দ্য লং রান এগ্রিগেট সাপ্লাই অলসো ইন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই, যে পটেনশিয়াল জিডিপি চেঞ্জেস হলে যে আমরা দেখেছিলাম লং রান শর্ট রান বোথ ইনক্রিজেস, তিনটা রিজনের জন্য। তো সেটা আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন এভাবে আসে। ওকে, সো নাও দের ইজ এ পাওয়ার ব্রেক। পাওয়ার ব্রেক বলতে বোঝায় যে 1 মিনিট আমরা একটু ব্রেক নিই এবং হচ্ছে কি আমরা ডিসকাস করি যে যেটা করলাম এটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। আমি একটু কোশ্চেন গুলো নেব, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, ক্যান ইউ হিয়ার মি? জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? এখন যারা রেসপন্স করবে না তাদেরকে আমি ক্লাস থেকে সুন্দর করে সসম্মানে বের করে দিব। আচ্ছা, এরপরে আসেন সোহান। সোহান কোথায় আছে? সোহান, Yes, ma'am. আপনার জন্যই কিন্তু একমাত্র সিটিটা নেক্সট উইকে চলে গিয়েছে, নাহলে কিন্তু Yes, সিটিটা ma'am. আমি আচ্ছা। আসছি ম্যাম, আজকে ভোরে আসছি। আচ্ছা সোহান, যা প্রিভিয়াস ক্লাসটা বাদ দেন, আজকে ক্লাসে যেটুকু বুঝলেন সেখান থেকে একটু সামারাইজ করেন যে ম্যাডাম আমি এই জায়গাটা স্পেসিফিকলি বুঝেছি। আজকে ক্লাসে আমরা যতটুকু পড়েছি এখান থেকে আপনি কি বুঝেছেন? হতে পারে আপনি জাস্ট একটা লাইন বুঝেছেন, বাট সেটাই মেনশন করেন। ম্যাম, প্রাইস লেভেল বাড়া, ম্যান ম্যান পাওয়ার সাপ্লাই বাড়ার কারণে। শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আর লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এরকম কি নাম শুনেছেন? আজকে আমি ইয়েস বলেছি যে। ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, দুটার মধ্যে কি কোনো পার্থক্য চোখে পড়েছে কি? আচ্ছা, পড়ে নাই। সিয়াম আছে ক্লাসে? ইয়েস ম্যাম। আচ্ছা, আপনার চোখে কি এই যে লং রান, মানে 2 দিন ধরেই পড়াচ্ছি লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আর শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, তো লং রান শর্ট রানের মধ্যে কোনো পার্থক্য চোখে পড়েছে? লং রান শর্ট রানে আমরা কি কোনো পার্থক্য দেখেছি? কেউ কি বলতে পারবেন লং রান শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের পার্থক্যটা কি? ম্যাম শুধু এমপ্লয়মেন্টের পার্থক্য। জি ম্যাম। আচ্ছা, এমপ্লয়মেন্টের পার্থক্যের জন্য একটা কি হয়ে যায়, ভার্টিক্যাল লাইন হয়ে যায় না? বাট সেটাও যদি না বুঝে, মানে জাস্ট বুঝি যে এটা একদম কনস্ট্যান্ট থাকে যাই হোক না কেন। আর শর্ট রানে কি হয়, দামের সাথে পরিবর্তন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আম, ইয়েই বলেন, সিয়ামই বলেন, আমরা যে রিজন গুলো দেখলাম যে কারণে আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আর শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের পরিবর্তন হবে, তো কি রিজন গুলো কয়টা, মানে মেইন রিজন কয়টা ছিল? ম্যাম হচ্ছে ই লং রানে তো হচ্ছে আপনার কনস্ট্যান্ট থাকে, আর শর্ট রানে তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। হুম। আর আচ্ছা, আমি কোশ্চেনটা জিডিপির বলে ক্ষেত্রে বুঝাতে পারি না, হচ্ছে সেটা ওই ওপেন ফর অল। সেটা হচ্ছে আমরা দেখলাম না যে চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই, এরকম দেখলাম যে এগ্রিগেট সাপ্লাই বাড়ছে কমছে বোথ ইন লং রান এন্ড শর্ট রান। এটার জন্য হুম, প্রধানতম কারণ দুইটা ছিল, সে কারণ দুইটা কি? ম্যাম বলবো, হ্যাঁ বলেন। ম্যাম একটা হচ্ছে ওয়েজ চেঞ্জ রেট। ইন দ্য আর পটেনশিয়াল জিডিপি আর মানি ওয়েজ রেট। এক্স্যাক্টলি। আমরা প্রধান, শরীফও বলছিলেন আমি শুনেছি, আমরা প্রধানতম কারণ যদি বলি, প্রধান কারণ ছিল দুইটা, মানে কারণ তো চারটা আসলো মেইন আমাদের চোখের সামনে, কিন্তু দেয়ার ওয়াজ কি রিজন, যেটাকে আমি বলছি, হ্যাঁ কি রিজন ছিল। কি রিজনটা হচ্ছে গিয়ে যে এই যে
পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি এবং চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। এবং চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপিতে লং রান শর্ট রান দুজনেরই চেঞ্জ হয়, অর্থাৎ দুজনেই পরিবর্তিত হয়, দুজনেই বাড়ে। কিন্তু চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট এখানে কিন্তু শুধুমাত্র আমার যেটা লং রান ছিল, সরি মাই মিস্টেক, শর্ট রান ছিল সেটা হচ্ছে গিয়ে কমে, অর্থাৎ ডিক্রিজ করা। লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ইট উইল বিকাম অ্যাজ ইট ইজ, এখানে কোনো চেঞ্জেস আমরা দেখতে পাবো না। অ্যান্ড চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, এখানে আমরা তিনটা আরো রিজন পাবো, লাইক মানে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি যখন এক্সপ্লেন করতে যাবো তখন তিনটা কারণ আমরা দেখবো, যে ইনক্রিজ ইন দ্য ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি, দেন মানে যদি কিছু ভুলেও যান তাহলে মনে রাখবেন যে ল্যান্ড লেবার ক্যাপিটাল পড়ে আসলাম না ফ্যাক্টরস অফ প্রোডাকশনের, ওই জিনিসটাই। প্রথমে বলে লেবার বাড়ে, লেবার আমরা বেশি এমপ্লয় করছি, তারপরে তারপরে বলে যে ক্যাপিটালের কোয়ান্টিটি বাড়ে, ক্যাপিটালেরই আর একটা টার্ম হচ্ছে টেকনোলজি, তারপরে বলে টেকনোলজিও বাড়ে। অর্থাৎ সবগুলোই আমরা বাড়াচ্ছি, যেহেতু আমরা ইনপুট বাড়াচ্ছি, লেবারও কোয়ান্টিটি বাড়াচ্ছি, ক্যাপিটালের কোয়ান্টিটিও বাড়াচ্ছি, টেকনোলজি কোয়ান্টিটি বাড়াচ্ছি, সো দ্যাট ইন বোথ ইন লং রান শর্ট রান দ্য প্রোডাকশন উইল ইনক্রিজ, মানে সাপ্লাইটা বাড়বে। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলেও সমস্যা নেই, রেকর্ডেড ভার্সন ক্লাসটা পাবেনই। এটা আর একবার একটু যদি আহ যখন শুনবেন তখন দেখবেন যে আরেকটু ক্লিয়ার হবে। আমি একটা কি পয়েন্ট বলে দিই, যেটা দিয়ে মানে এখন অনেক টেকনোলজি চলে আসে, যেটা দিয়ে আসলে আমরা অনেক সুন্দর করে স্টাডিটা ভালোভাবে বুঝতে পারি। সেটা হলো যে আমার ইউজুয়ালি যেটা হতাম প্রথম দিকে, আমার ইকোনমিক্স বুঝতে অনেক প্রবলেম হতো, এবং এই যে ম্যাক্রো ইকোনমিক্স, এটা আমি একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কোর্সটা আমাদের ছিল। তো যখন আমি হচ্ছে কি টপিক গুলো বুঝতাম না, আমি যেটা করতাম বুঝি না বুঝি আমি একটু রিড আউট করার চেষ্টা করতাম, অর্থাৎ যে প্যাসেজ গুলো, এবং শুরুর দিকে যেটা হয় যে ফুল ইংলিশে আসলে সবকিছু পড়াটা একটু ডিফিকাল্ট থাকে, এটা সবাই ফেস করে। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম যে আমি এই প্যাসেজ গুলো, ধরেন আমি যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট এটাই পড়ার চেষ্টা করছি, তো এটা রিড আউট। আর যদি দেখলাম যে এত ধৈর্য নাই, তখন ইকোনমিক্স এর সাথে সহজ হচ্ছে এটাই, প্রত্যেকটা ফিগারের নিচে দেখবেন শর্টকাটে একরকম একটা করে ইনফরমেশন দেওয়া থাকে। আমি ওই জায়গাটা অ্যাটলিস্ট ওই জায়গাটা বারবার পড়তাম, আমি কিছুই বুঝি নাই কিন্তু আমি এই জায়গাটা বারবার পড়ছি এবং কার্ভে কি পরিবর্তন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। ইট হেল্পস মি এ লট। দেখা যেত যে এখানে শর্টকাটে পড়লে দেখতে পাচ্ছি যে এখানে কত শর্টকাটে এটাই বলেছে যে যখন পটেনশিয়াল জিডিপি ইনক্রিজ করছে বোথ ইন লং রান এন্ড শর্ট রান, there is increase in aggregate supply, এবং বলছে যে এটা রাইট ওয়ার্ডে মুভ করে দিচ্ছে, দেখেন এই কথাটাই লিখেছে। হ্যাঁ, তৌহিদ বলেন। ম্যাম, এই যে দেশের ভিতরে যখন কোনো অস্থিতিশীল অবস্থা হয় বা হুম। কোনো অস্থিতিশীল অবস্থা হইলে এটা কি হচ্ছে আমাদের এই শর্ট রান এগ্রিগেট সাপ্লাইতে ইফেক্ট ফেলে? শর্ট রান না, বোথ শর্ট রান এন্ড লং রানে ইফেক্ট ফেলবে, এখনই বলে দিচ্ছে। খুব সুন্দর প্রশ্ন করেছে তৌহিদ। যেটাও বললো যে আনস্টেবল ইকোনমি যদি হয় সেক্ষেত্রে আমার আসলে এগ্রিগেট সাপ্লাই পরিবর্তন হবে কি। তো আসেন, আনস্টেবল ইকোনমি মানে কি, পলিটিক্যাল আনস্টেবিলিটি দিয়ে চিন্তা করি। তো পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকা মিনস হচ্ছে আমাদের পটেনশিয়াল জিডিপি ফল করে। কিভাবে? জিডিপি কি বলছিল, জিডিপি বলছিল যে তুমি একটা দেশে এক বছরে যা পণ্য তৈরি করবে সেটাই, সেটা মার্কেট ভ্যালু হচ্ছে পটেনশিয়াল জিডিপি। তো এখন আসেন, এখন যদি দেশে ধরেন হরতাল দিল বিরোধী দল, বা কোন একটা কারণে স্ট্রাইক হচ্ছে, তখন কি আমরা মানে ফ্যাক্টরিতে যেতে পারি বা কাজকর্মে যেতে পারি? আমরা কিন্তু কাজে যাই না। কাজে না গেলে কি হচ্ছে, আমরা কি একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করতাম না? সেটা কি আমাদের মিস হয়ে গেল না? সো জি আমার ম্যাম। কিন্তু সাপ্লাই কমে আসে। আরো আসেন, যখন দেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি, এই তিনটা কি পয়েন্টও কাজে দেয়। যখন দেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি বা একটা আনস্টেবল সিচুয়েশন আছে, দেখা যায় অনেক লেবার কিন্তু কাজ হারায়। দ্যাট মিনস কোয়ান্টিটি অফ লেবার উইল ফল। অনেক ক্ষেত্রে ক্যাপিটাল ক্যাপিটাল, যেমন ধরেন আমি স্কিল লেবার নিচ্ছিলাম, এটাও একটা ক্যাপিটাল। আমি মেশিনে, আমি এখন দেখলাম যে আমার প্রোডাকশন মানে আমার দেশের অবস্থা ঠিক নেই, আমি কেন নতুন নতুন মেশিনারিজ কিনে আমি আমার ফ্যাক্টরিতে লোড করবো? করবো না কিন্তু। সো কোয়ান্টিটি অফ ক্যাপিটালও ফল করে। তো আমি লেবারও নিচ্ছি না, ক্যাপিটালও নতুন করে ইনভেস্ট করছি না, তাহলে কি হচ্ছে, আমার সাপ্লাই তো অটোমেটিক্যালি কমে আসবে। সো ওয়েন দেয়ার ইজ আনস্টেবল সিচুয়েশন, আসলে এটা কিন্তু ইকোনমির উপর খুব বড় একটা ইম্প্যাক্ট হয়। যেমন খুব একদম একদম আমাদের চোখের সামনে একটা প্রুভেন একটা এক্সাম্পল আছে। আমরা তো গ্রোথ রেট বুঝি, গ্রোথ রেটটা কি, ওই যে রিয়েল জিডিপি গ্রোথ রেট, যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসলাম।
যে রিয়েল জিডিপি গ্রোথ রেটটা, এবং মনে থাকলে দেখবেন যে রিয়েল জিডিপির পরিবর্তনটা দিয়ে কিন্তু আগের বছরের সাথে এই বছরের রিয়েল জিডিপির পরিবর্তনটা দিয়ে কিন্তু আমরা গ্রোথ রেটটা বের করেছিলাম। তো গত বছর যখন আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, দে ক্লেইম দ্যাট আওয়ার রিয়েল জিডিপি গ্রোথ রেট ইজ মোর দ্যান 10%। মানে বলেছে জিডিপি 10% বা 10%-এর উপরে হবে। আরো যদি স্পেসিফিকলি বলি, 2023 সালের সাথে যদি 24 সালে কম্পেয়ার করি, তাহলে 23 থেকে 24 সালের জিডিপি 10 গুণ বড় হবে, 10% বড় হবে, 10 গুণ বলে ভুল বলেছি, 10% বড় হবে। এখন আসেন, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রিসেন্ট টাইমে এটা এটা তারা এই ডেটাটা তারা এক্সপ্রেস করেছে যে এই বছরের শেষ নাগাদ, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে বাংলাদেশের রিয়েল জিডিপি গ্রোথ রেটটা হবে হচ্ছে আপনার, ওরা বলছে 3%। মানে কোথায় ওরা ক্লেম করলে আমি ধরে নিচ্ছি দেয়ার ইনফরমেশন ইজ রাইট, মানে বোথ অফ দ্য পার্টি যা বলছে ঠিক আছে। তো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টও যেটা বলেছে সেটাও ঠিক আছে, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও ঠিক বলেছে। তো সেখানে তারা 10% ক্লেম করছে, আর এখন এরা বলছে 3%। হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে, যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা নাই দেশে, আমাদের দেশে কিন্তু যে ইনভেস্টমেন্ট গুলো আসে, স্পেশালি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি এফডিআই, এটা পরিমাণ কমে গিয়েছে। তারপরে যেহেতু আমার আনস্টেবল সিচুয়েশন, মানে আমরা সার্টেন না, সাধারণত একটা সরকার ক্ষমতায় থাকলে সেটার একসেপ্টেন্স থাকে অন্যান্য দেশের সাথে, সো ট্রেড ভলিউম বাড়ে, মানে বাণিজ্য যেটা আছে সেটা বাড়ে। বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে অনেক দেশে, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের প্রচুর বাণিজ্য ঘাটতি, যেহেতু রাজনৈতিক ভাবে আমরা তাদের সাথে স্থিতিশীলতার মধ্যে নাই। আবার আপনি বলতে পারবেন অনেক দেশের সাথে ভালো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আমাদের ট্রেড পার্টনারের মধ্যে সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি, সবচেয়ে লার্জ অ্যামাউন্ট অফ ট্রেড আমরা করি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে সেটা কিন্তু আমাদের স্টপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু এটা স্টপ হয়ে গেল, তারপরে আমরা যেটা করলাম সেটা হলো যে, তো সেটা কি ইম্প্যাক্ট করছে? আসলে কিন্তু ইম্প্যাক্ট করছে, সেটা মানে জিডিপির উপরে ইম্প্যাক্ট করছে। তো এরকম অনেকগুলো রিজন থাকে। তো মেইনলি একটা দেশের ডেভেলপমেন্টের ওয়ান অফ দা, মানে আমি যেটাকে বলতে পারি কি মেজর ফ্যাক্টর হচ্ছে কি সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা। এবং সেকেন্ড রিজনটাই আসবে যে, এবং সেটাকে নন করাপ্টেড একটা গভর্নমেন্ট হতে হবে। করাপশন থাকলে কিন্তু আবার স্থিতিশীল যতই থাকুক কিন্তু ভয়ানক করাপশন, যেমন গত 17 বছর ধরে আমরা একটা ডিক্টেটরশিপের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বলতে পারেন ইন সাম কেসেস দেয়ার ওয়াজ পলিটিক্যাল স্টেবিলিটি, মানে বিরোধী দল বলে কিছু ছিল না, তাদেরকে একদম মানে মাঠ থেকে আউট করে দিয়েছে, মানে কোনো রাজনৈতিক আহ সহিংসতা আমরা দেখতে পাইনি। কিন্তু দ্য সেম টাইম দেয়ার ওয়াজ লটস অফ কারাপশন, যেটা এখন আমাদের চোখের সামনে আসছে, যে এক এস আলম যেই পরিমাণ টাকা পাচার করে দিয়েছে, সেটা বাংলাদেশের 22 বছরের জিডিপি সমান। অর্থাৎ জিডিপি আমাদের যেই যে প্রতি এক বছরে আমরা যেই পণ্য সেবা পুরা বাংলাদেশের সব মানুষ মিলিয়ে, তো এস আলম যেই টাকা পাচার করেছে এইটা দিয়ে বাংলাদেশে প্রায় 22 বছর জিডিপি, মানে 22 বছর বাংলাদেশ চলতে পারে। তো এই এক এস আলম গ্রুপের এরকম আছে। তারপরে আমাদের এক্স প্রাইম মিনিস্টার যে বলছে যে যে পরিমাণ টাকা পাচার করেছে সে টাকা দিয়ে বলে আপনার 147টা পদ্মা সেতু বানানো যাবে। তো এরকম ডেটা আসছে। তো এটা কারাপশন। তার মানে কি এই এই রিসোর্সটা আমার দেশের রিসোর্স ছিল, সেটা দেশের বাইরে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে ইটস অ্যাবাউট এগ্রিগেট ডিমান্ড। এইটা টপিকটার উপরে 3 স্টার দিয়ে রাখেন, কারণ মানে যেটা হবে যে এই টপিকের প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে প্রশ্ন করা যায় এরকম। তো আর তার একটু ডেফিনেশনটা লেখেন, এটা একটু করি। সরি, দেখতে পাচ্ছেন সবাই? হুম, সবাই একটু ডেফিনেশনটা লেখেন।
সবাই ডেফিনেশন লেখেন, ইন দ্য মিন টাইম আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, এটা হচ্ছে রেসপন্স করেন। Kindly response to your attendance: S.M. Munem Shafier, Zakir Hussain, Samia, Rifat, Badsha Fahad, Noreen Binte Mahfuz, Noreen Binte Mahfuz, নাই? নরিন তো ক্লাসে ছিল, এখনো ক্লাসে জয়েন করে আছে ইভেন। চৌধুরী হৃদয়, মারিয়া হাসান, প্রিন্স মাহমুদ বাহিন, Present, ma'am. তাসফিয়া আঞ্জুম আশা, Present, ma'am. আরুষা আজমি, Yes, ma'am. আজিজুল হাকিম, Present, ma'am. জান্নাতুল নাইম, রেজওয়ান রোমেন, পার্থ, সোহান, Present. ইমতিয়াজ আহমেদ ইমন, রাকেশ, তৌহিদ। Present. রাকেশ আছেন? ম্যাম Yes, ma'am. নরিন আছে। ঠিক আছে, রাকেশ আছেন প্রেজেন্ট। Yes, ma'am. Yes, ma'am. তৌহিদ তৌহিদ। প্রেজেন্ট, হ্যাঁ দিয়েছে, তৌহিদ দিয়েছে। তাসনিম তানহা, প্রেজেন্ট ম্যাম। সেজান আহমেদ মিলন, সিয়াম, সিয়াম প্রেজেন্ট। প্রেজেন্ট ম্যাম। নাফিদুল ইসলাম, Present, ma'am. সাদিয়া আবেদিন জুই, প্রেজেন্ট ম্যাম। শরীফ, Present, ma'am. মিনহাজুল ইসলাম, আশিকুর রহমান রিফাত, রাব্বি তালুকদার, জেসিকা আঞ্জুম জুহি, জান্নাতুল ফেরদৌস, ফাতিমা, বর্ষণ কুমার সাহা। I'm present, ma'am. দিয়েছে দিয়েছে ফাতিমাকে। জান্নাতুল ফেরদৌস আছেন? আচ্ছা ঠিক আছে, বর্ষণ কুমার সাহা আছে। নাফিজ, নাফিজ, নাফিজ তো ছিল ক্লাসে, রেসপন্স করে না কেন? হ্যান্ড রেজ করেন, যাদের মাইক্রোফোনের প্রবলেম এটা হ্যান্ড রেজ করবেন। হাসিব মোল্লা, Present, please. মৃদুল সাহা। Ma'am, Meedul hospital আছে। আহা কি হয়েছে? ম্যাম এটা তো বলে নাই, বাট বলছে আমি তো হসপিটালে আছি। ও আচ্ছা, ইয়াসিন আরাফাত রাসেল, ইয়েস ম্যাম। আলভি, সুমি, প্রেজেন্ট ম্যাম। আদিত্য দেব, সুষময় পাল, অপূর্ব সরকার জিতু, ইমরান হোসেন, ইরফানা, ইয়েস ম্যাম। মাহমুদা রহমান, মাহমুদা রহমান, জিসান, তিথি। আচ্ছা, যারা মিস করে গিয়েছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, ক্লাসে ছিলেন বাট সাম হাউ মিস করে গিয়েছেন অ্যাটেন্ডেন্সে। রাকেশ আপনাকে আমি দিয়েছি, জাস্ট হ্যান্ড রেজ মনে হয়। নওরিন আপনাকেও দিয়েছি, নওরিন বিনতে মাহফুজ। তার নিক নেমটা তো সুন্দর, উর্বি। আচ্ছা, সো আমরা এখন নেক্সট আমাদের টপিকটাতে যাব। আই হোপ এর মধ্যে আমরা হচ্ছে ডেফিনেশনটা লিখে নিয়েছি, ডেফিনেশনটা নিয়ে এক্সপ্লেন করব। তার আগে একটু ছবিটাও দেখে নিই যে এদিকে ডিমান্ডটা আসলে দেখতে কেমন হয়। এদিকে ডিমান্ড নিয়ে আমি একটু আমার বলার আছে। দেখবেন যে যদি মোটামুটি তাদের ব্যাংকে চাকরি হয় স্পেশালি,
ব্যাংকে চাকরি, এনজিও গুলোতে চাকরি হলে একটা টপিক খুব কমন সেখান থেকে প্রশ্ন করেই, যেহেতু তার বিবিএস স্টুডেন্ট তারা জেনেই নেবে যে আপনারা ইকোনমিক্স এর একটা বেসিক আপনাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে, তো সেখান থেকে তারা প্রশ্ন করবেই। এগ্রিগেট ডিমান্ড থেকে প্রশ্ন করে, এটা হচ্ছে একটা কমন টপিক। কেন করে সেটা তো আসবেই। তো এগ্রিগেট ডিমান্ড বলছে কি, এগ্রিগেট ডিমান্ড ইজ দ্য real demanded, which is equal to the total consumption of an economy. That means consumption expenditure, investment, government expenditure, and export minus import. অর্থাৎ খেয়াল করে দেখেছেন কি এই ফর্মুলাটা আমরা আগে একটা জায়গায় পড়ে আসছি না? মনে জি আছে কি ম্যাম। এটা? জি ম্যাম। এক জায়গায় কিন্তু পড়ে আসছে, এটা জিডিপির ফর্মুলাটা। অর্থাৎ একটা দেশের জিডিপি আসলে আমাদের এগ্রিগেট ডিমান্ড, কেন সেটাতেই তো আসবে। তো এগ্রিগেট ডিমান্ডের ছবিটা, এটা ছবিটা আঁকতে থাকেন, আর আমি এই মিনটাইম এখনো ডেফিনেশন কিন্তু পড়াই নাই। এইভাবেই কিন্তু এই যে দেখেন দুইটা স্প্লিট করে দিয়ে যে এইভাবে দেওয়া, এইভাবেই ছবিটা আঁকে। এবং এখানে যে পয়েন্ট গুলো লিখেছে যে ইনক্রিজ ইন দ্য এগ্রিগেট ডিমান্ড, ডিক্রিজ ইন দ্য এগ্রিগেট ডিমান্ড, এটাও লিখবে যে ইনক্রিজ ডিক্রিজে যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে সেটাও বোঝাবে। তো এগ্রিগেট ডিমান্ডের কথা কথা কি বলছে এটা আপাতত ভুলে যান। এগ্রিগেট ডিমান্ডকে আমরা শর্ট ফর্মে বলি এডি। মানে এটা আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বোঝায় না, এডি মিনস হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট মিনসটা টার্মটার মিনিং হচ্ছে টোটাল ডিমান্ড, মানে তো বুঝতেই চাহিদা, মানে একটা ইকোনমি যে টোটাল ডিমান্ড থাকবে দ্যাট উইল বি মাই এগ্রিগেট ডিমান্ড। সো ইকোনমিতে যেটা হয়, আচ্ছা আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন, ধরেন আপনার পকেটে যখন পকেট মানি 100 টাকা থাকবে, আপনি কিন্তু সেই অনুযায়ী চলবেন। আবার আপনার পকেট মানে সেই অনুযায়ী চলবেন বলতে বুঝেছে আপনার ডিমান্ডটা, আপনার চাহিদা কিন্তু ওরকমই হবে। So, আপনার 100 টাকা পকেটে আছে, আপনি কিন্তু ইউনিভার্সিটির ক্যান্টিনে যে সেই অনুযায়ী আপনি লাঞ্চটা করবেন। কিন্তু এখন যদি আপনার পকেটে লেটস সে 100 টাকার জায়গায় আজকে বাবা ধরেন আপনাকে 100 টাকার জায়গায় দিল 500 টাকা, দেয় না অনেকদিন আমাদের? তখন আমাদের কি খরচটা ঠিক ওইভাবে করে না? হয়তো অন্যদিন আপনি যে স্রেফ লাঞ্চ করছেন, ভাত ডাল খাচ্ছেন, কিন্তু আপনার কাছে আজকে হয়তো আর একটু বেশি টাকা আছে, তখন হয়তো লাঞ্চ শেষে আমরা হয়তো একটা ডেজার্ট হিসেবে ধরেন একটা একটা ছোট আইসক্রিম খেয়ে ফেলি। দ্যাট মিনস আমি কিন্তু আমার ডিমান্ডের পরিবর্তন আনলাম। তো বোঝাইতে চাচ্ছি এটাই যে যখন আমার পকেটে টাকা থাকে এবং মানে পরিমাণটা যেরকম হয় সেটার বেসিসেই কিন্তু দেখবেন যে আমরা কিন্তু আমাদের ডিমান্ডটা চিন্তা করে থাকি, ডিমান্ডটার পরিবর্তন করি। এগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে যেটা বলছে যে এগ্রিগেট ডিমান্ড অ্যাকচুয়ালি দ্যাট টার্ম which equal the total GDP of an economy, that means the real GDP of an economy. অর্থাৎ আমার আপনার হাতে যেই টাকা আছে সেই টাকাই আমি খরচ করছি, তাহলে আমার আমার হাতে যে টাকাটা আছে সেটা দিয়ে আমি যা খরচ করছি মানে এটা আমার কনজাম্পশন বোঝায় বা আমার ডিমান্ড বোঝায়। ঠিক একইভাবে এটা আপনার ডিমান্ডও বোঝাচ্ছে। এভাবে আমার ডিমান্ড, আপনার ডিমান্ড, এভাবে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে তাদের ডিমান্ডটা একসাথে অ্যাডজাস্ট করলে আমার এগ্রিগেট ডিমান্ড হওয়ার কথা। এবার হলো জিডিপিটা কি বলছে? জিডিপি বলছিল যে একটা দেশে এক বছরে যে পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করছে, দ্যাটস মাই জিডিপি। সো জিডিপি তো তো ডিমান্ড সাপ্লাইয়ের একটা বিষয় আছে। তো আমরা তো এইটুকু বুঝি যে মার্কেটে আমরা ঠিক যতটুকু ডিমান্ড করি ততটুকুই কিন্তু সাপ্লাই হয়, এবং জিডিপি ক্যালকুলেশনের সময় উই অলওয়েজ কনসিডার দ্য মার্কেট প্রাইস উইচ ইজ ইকুয়াল টু দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং ইকুইলিব্রিয়ামটা কি, যেখানে আমার ডিমান্ড সাপ্লাই সমান ছিল। তো যদি তাই হয় তাহলে জিডিপিটা হচ্ছে আমার ডিমান্ডের মতো। অর্থাৎ আমি যদি ততটুকু যতটুকু ডিমান্ড করব ঠিক ততটুকুই সাপ্লাই থাকবে, তার মানে জিডিপি সাইজটাও কি হবে যে আহ আমাদের দেশের মানুষজন যতটুকু ডিমান্ড করবে ততটুকু হচ্ছে আবার জিডিপি সাইজ হওয়ার কথা। তাহলে এখন আসলে একটা ভ্যাস্ট আইডিয়া দিই। কারণ এখন বাংলাদেশের জিডিপি সাইজটা বলছে, যদিও নতুন ইন্টারিম গভর্নমেন্ট এখনো বাজেট পেশ করেনি, আমি গত বছরেরটাই বলছি, 7,61,000 কোটি টাকা। টার্মটা আমি সবসময় বাংলায় বলি, খেয়াল করে দেখবেন যে আমি এটা মিলিয়ন ট্রিলিয়ন ডলারে বলে, যাতে অ্যামাউন্ট আমরা বুঝতে পারি। সো 7,61,000 কোটি টাকা এটা বাংলাদেশের কারেন্ট যে বলছে যে জিডিপি যেটা সেটা সমান, অর্থাৎ বাজেট এটা এটার সমানই আমাদের হচ্ছে গ্রস জিডিপি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা সেটা। তার মানে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে তারা এক বছরে এই 7,61,000 কোটি টাকার পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করেছে। এবং আমরা যদি এই পণ্য এবং সেবা সামগ্রী কনজিউম না করতাম তাহলে কি এটা তৈরি হতো? হতো না, কারণ এটা নষ্ট হয়ে যেত, মানে এটা আমি সার্ভাইভ করতে পারতো না।
তার মানে বাংলাদেশের মানুষেরও কিন্তু এই যে যে আমরা যে 18 কোটি মানুষ আছে, এই মানুষগুলোর এক বছরে আমরা যে পরিমাণ প্রোডাক্ট কেনার সামর্থ্য রাখি বা আমরা ডিমান্ড করি, আমাদের যে চাহিদাটা আছে সেটার পরিমাণও তাহলে 7,61,000 কোটি টাকার সমপরিমাণ। এই কনসেপ্ট থেকে আসে, বলে যে একটা দেশের জিডিপি যেটা, সেটাই ওটার এগ্রিগেট ডিমান্ড। অর্থাৎ যেহেতু জিডিপিটা আসেই হচ্ছে মার্কেট প্রাইস থেকে, এবং মার্কেট প্রাইস বলতে আমরা বুঝি যে আপনার সেখানে ইকুইলিব্রিয়াম থাকবে, অর্থাৎ আমার যতটুকু পণ্য তৈরি হবে ঠিক মানে সাপ্লাই থাকবে, ঠিক ততটুকুই ডিমান্ড থাকবে। তো বলছে যে একটা দেশের জিডিপি হচ্ছে গিয়ে আপনার এর এই দেশের মানুষজন যতটুকু ডিমান্ড করে সেটা, এবং একটা দেশের মানুষ যতটুকু ডিমান্ড করবে, সব মানুষ মিলিয়ে যতটুকু ডিমান্ড করবে সেটাই আমার এগ্রিগেট ডিমান্ড। So that's why when we talk about aggregate demand, we say that the quantity of aggregate demand is equal to the quantity of real GDP demand, which is the sum of consumption expenditure, investment, government expenditure, and net exportটাকে আমরা এইভাবে লিখতাম যে এক্সপোর্ট, এক্স দিয়ে আমরা এক্সপোর্ট বুঝাই, আর এম দিয়ে আমরা হচ্ছে কি ইম্পোর্ট। সো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। সো এখান থেকে তারা ডেফিনেশন দিয়েছে, যেমন দেখেন ইউএস এর বেসিসে বলেছে, কি বলছে, দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ডিমান্ড ইজ দ্য uh, total amount of goods and services produced in United States, মানে ইউএসএ দিয়ে যেটা আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম, that people, business, government and foreigners plan to buy, মানে পুরো ইকোনমিতে আমরা পারচেস করার প্ল্যান করছি। সাথে বলে ম্যাডাম বাংলাদেশের তাহলে এগ্রিগেট ডিমান্ড কি হবে? আমি বললাম বা দ্য এগ্রিগেট ডিমান্ড অফ বাংলাদেশ ইজ দ্য ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস in Bangladesh that the Bangladeshi people, Bangladeshi government, even the business in Bangladesh and the foreigner who want to buy some product from Bangladesh is planned to buy. That's it. So সেই ক্ষেত্রে আমরা যদি আপনার এই aggregate demand এর কথা চিন্তা করি, so in that cases this planning for buying some goods and services actually depends on some major factors. The major factors was like the price level, the expectation, then fiscal policy, then monetary policy, then world economy, এরকম কিছু রিজন গুলো থাকবে সেটা। তো এগুলা এই টপিক গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে পড়াবো, রিজন গুলো কোনটার কারণে আবার একদিকে ডিমান্ডের রিজন গুলোতে আসবো। তো আজকে আমরা দেখবো যে একদিকে ডিমান্ড কার্ভ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ইটস ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, নিচের দিকে যায় এরকম একটা কার্ভ আছে। এখন দেখেন আমার ছবিটাতে দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ নেগেটিভ একটা কার্ভ আমি দেখতে পাচ্ছি। সেটাকে যদি আমি খুব স্পেসিফিকলি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, ডিফারেন্ট কালার ইউজ করছি। লেটস আমি ই পয়েন্টটাতে নিলাম। দেখেন ই পয়েন্টে ইকোনমির রিয়েল জিডিপি হচ্ছে 12 ট্রিলিয়ন, আমি প্রাইস লেভেল দেখলাম 130। আবার আমি বি পয়েন্টে যাচ্ছি, বি পয়েন্টে ইকোনমি রিয়েল জিডিপি হয়ে গেল 13.5 ট্রিলিয়ন। তার মানে কিন্তু ইনিশিয়ালি যেটা নিয়েছিলাম 12 ট্রিলিয়ন থেকে এখন 13.5 ট্রিলিয়ন, দ্যাট মিনস এটা কিন্তু ইনক্রিজ করেছে। বাট ইন দ্য সেম টাইম আমার প্রাইস লেভেল কিন্তু ফল করে গেল, অর্থাৎ 100 আমি হচ্ছে গিয়ে প্রাইস লেভেলটা দেখতে পাচ্ছি। তো খেয়াল করে দেখেন এখানে 130 থেকে যখন প্রাইস লেভেল ফল করে 100 গিয়েছে, আমার কিন্তু রিয়েল জিডিপি দ্যাট মিনস বেড়েছে 12 ট্রিলিয়ন থেকে 13.5 ট্রিলিয়নে গিয়েছে। 1 ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু 100 বিলিয়ন। আচ্ছা 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু, এটা 1 trillion is equal to 1,000 billion। 1000, হ্যাঁ 1000 বিলিয়ন। আর 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু কত মিলিয়ন এটা বলেন তো? 1,000 million। 1000 মিলিয়ন। আমি হিসাবই বাইরে। আচ্ছা আমি যতটুকু জানি 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, তাই না? Yes ma'am। তারপরে হচ্ছে 100 কোটিতে মনে হয় 1 বিলিয়ন, Yes, ma'am. Yes ma'am। এরকম 1000 কোটিতে হচ্ছে, সরি, এরকম 1000 বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, ঠিক বললাম না? Yes, ma'am. আমি আমি এটা হিসাব একদম আমার Yes, ব্রেন yes হ্যাং ma'am। হয়ে যায়, আমি এটা হিসাব করতে পারি না। তো মানে একের পরে 12টা শূন্য actually। এক্স্যাক্টলি। তো চিন্তা করে দেখেন যে যখন প্রাইস লেভেল ওয়াজ রিয়েলি হাই, আমার কিন্তু জিডিপি সাইজটা বেশ কম, বেশ কম মানে সেই তুলনায় কম। কিন্তু যখন প্রাইস লেভেলটা কমে 130 থেকে 100 চলে গেল,
তখন আমার প্রাইস লেভেল বেড়ে মানে প্রাইস লেভেল কমে গেল, কিন্তু উল্টা আমার জিডিপি, হ্যাঁ, অর্থাৎ একদিকে ডিমান্ডটা বেড়ে আমার 13.5 ট্রিলিয়নে চলে গেল, তো 1,000 কোটির উপরে চলে গেল। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে মানে যখন দাম স্তর বেশি থাকবে আমার ডিমান্ড বেসিকলি কম, যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সও পড়েছিলাম যে ডিমান্ড কার্ভ নেগেটিভ রিলেশন, দাম বাড়লে আমরা কম কিনি, আবার দাম কমলে আমরা বেশি কিনি। কিন্তু একটা পুরো ইকোনমিকে নিয়ে যখন কথা বলছি, সেখানে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট আছে, লাক্সারি প্রোডাক্ট আছে, ইনফেরিয়র গুডস আছে, নর্মাল গুডস আছে, সেখানেও সেম জিনিসটা হচ্ছে। এটা খুব সারপ্রাইজিং না যে দাম বাড়লেও ওভারঅল ইকোনমিতে আমরা সবাই কম কিনছি, আবার দাম কমলে ওভারঅল ইকোনমিতে আমরা সবাই বেশি কিনছি। আহ জিনিসটা সারপ্রাইজিং না? কেউ কিন্তু কাউকে ইনস্ট্রাকশন দেয় যে যখন প্রোডাক্টের দাম কমে, আমাদের প্রাইম মিনিস্টার কি অনলাইন অনলাইন বলছে, এবারে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রোডাক্টের দাম কমা, তারা বেশি কিনুন, তারপরে আমরা কিনি, এরকম কি হয়? আবার যখন দাম বেড়ে নো যায় ম্যাম। তখন কি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে না, এখন প্রোডাক্টের দাম বেড়ে গেছে, আমরা এখন কিনবো না, স্ট্রাইক করবো? এরকম কিন্তু হয়। সবাই নিজের জায়গা থেকে আমরা এই কাজটা করে থাকি যে দাম কমলে আমরা কম কিনি, আবার দাম বাড়লে আমরা, সরি, দাম কমলে আমরা বেশি কিনি, আর দাম বাড়লে আমরা কম কিনি। তো এই যে এটাই আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এই নেগেটিভ রিলেশনশিপটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা আমরা এখন এক্সপ্লেন করছি। ওকে, তো তার আগে যেহেতু এই ছবিটা আমরা এঁকেছি, তো এটাও একটু বুঝিয়ে বলি। মনে রাখতে হবে যে যখন এগ্রিগেট ডিমান্ডটা এই অ্যালং এগ্রিগেট ডিমান্ড আমরা যখন উপরের দিকে যাব, বুঝতে হবে যে ডিক্রিজ করছে এগ্রিগেট ডিমান্ডের কোয়ান্টিটিটা, সেম এগ্রিগেট ডিমান্ডে কমে যাচ্ছে। আবার যদি আমি রাইট সাইডে যাওয়া শুরু করি, নিচের দিকে যাওয়া শুরু করি, তখন বুঝতে হবে যে এগ্রিগেট ডিমান্ডের কোয়ান্টিটি ইনক্রিজ করছে। যেমন ধরেন আমি ই পয়েন্টে দেখতে পাচ্ছিলাম আমার এগ্রিগেট ডিমান্ড উপরের দিকে একটা পয়েন্ট, নিচে আমার 12 ট্রিলিয়ন, বাট এ পয়েন্ট যেটা আমার নিচের দিকে একটা পয়েন্ট, এবং নিচের দিকে গেলাম তখন কিন্তু আমার এগ্রিগেট ডিমান্ড হচ্ছে 14 ট্রিলিয়ন, এরকম। মনে রাখতে হবে অ্যালোং এগ্রিগেট ডিমান্ড কার্ভ, আমি উপরের দিকে গেলে আমার এগ্রিগেট ডিমান্ড ফল করবে, নিচের দিকে গেলে আমার এগ্রিগেট ডিমান্ড হারবে। এরকম একটা সিচুয়েশন আমরা এখানে দেখবো। ওকে, সো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের খুব 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 ইম্পর্টেন্ট, এবং নেক্সট ক্লাসে যে দুটো টপিক করবো, দুটো টপিক থেকে দুটো প্রশ্ন করবো, মানে দুটো প্রশ্ন করার মতো। একটা হচ্ছে why aggregate demand is a downward sloping curve, another one is শিফট ইন এগ্রিগেট ডিমান্ড কার্ভ, যেটা যেটা থেকে আমরা আবার বড় বড় কয়েকটা টপিক। তো নেক্সট ক্লাস, কালকে ক্লাসে ইন পার্সন, মিস করেন না সবাই। এতটুকু পর্যন্ত আমাদের সিটিতে থাকবে, আমরা চেষ্টা করবো যে solve শেষ করে দেবো। কারো কোনো কোশ্চেন আছে থাকলে, না হলে আমি ক্লাসটা এন্ড করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।